প্রথমে আমি বলবো যে মূল্যস্ফীতির চ্যালেঞ্জটা ইটস বিয়ন্ড দ্য বাজেট, বাট বাজেট একটা সাপোর্টিং রোল সেখানে রাখে। এখানে প্রধানত ভূমিকা রাখছে বাংলাদেশ সরকারের মুদ্রানীতি, এবং আমরা জানি যে মুদ্রানীতি বা মনিটারি পলিসি যেটাকে আমরা বলি, সেটাকে যথেষ্ট টাইটেনিং করা হয়েছে ইতিমধ্যে। এটা কিন্তু এতদিন ছিল না। গত এক মাসে ইন্টারেস্ট রেটকে লিবারালাইজ করা হয়েছে, এক্সচেঞ্জ রেটকেও মার্কেট বেস করা হয়েছে, এবং ইন্টারেস্ট রেট অনেক বেড়েছে, যার ফলে এখন কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো বলে আশাবাদী। কি পরিবর্তন? সেটা হচ্ছে, এক নম্বর, ইন্টারেস্ট রেট বাড়াতে টাকা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইজ মাচ মোর অ্যাট্রাকটিভ দেন ইউএস ডলার। এখন টাকাতে ইন্টারেস্ট রেট আমি 13% পাচ্ছি, ইউএস ডলারে আমি হয়তো 6% পাবো। তো সেটা একটি বড় পার্থক্য, 7%-এর তফাৎ, সেটা উইচ ইজ গুড এনাফ টু বি অ্যাট্রাকটিভ অ্যাজ অ্যান অ্যাসেট ক্লাস। 2 নম্বর যেটা হচ্ছে যে টাকাতে যখন আমরা দেখি যে এক্সচেঞ্জ রেটের কথা যদি চিন্তা করি, এক্সচেঞ্জ রেটকে যদি স্টেবিলাইজ করা না যায়, তাহলে কিন্তু এই মূল্যস্ফীতিকে কমানো সম্ভব নয়। এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট বাড়ানোর পরে ইন্টারেস্ট এই এক্সচেঞ্জ রেটটা এখন কিন্তু বাজার ভিত্তিকও করা হয়েছে, বেশ কিছুদিন হয়, প্রায় 4-5 সপ্তাহ হবে, এবং ইতিমধ্যে আমরা দেখছি যে একটা স্টেবিলিটির ভাব চলে এসছে। এক্সচেঞ্জ রেটটা বাজার ভিত্তিক হওয়ার পরেও খোলা বাজারে এখন 120 টাকায় আমি কিনতে পারছি ডলার। এটা একটা উল্লেখযোগ্য দিক। এটা কিন্তু 128, 130, 150 হয় নাই, যেটা অনেকে ভয় পেয়েছিল। আমরা যেটা বলেছিলাম যে ইন্টারেস্ট রেটকে বাড়ালে পরে দ্যাট উইল গিভ দ্য সাপোর্ট, সেটা কিন্তু কার্যকর হচ্ছে। এখন যেটা জিনিসটা আমি বলবো, এই দুটো পলিসি কার্যকর হওয়ার কারণে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি মনে করি যে বাই ডিসেম্বর আমরা ইনফ্লেশনকে কমার দিকে হয়তো দেখবো বলে আশা করতে পারি। ডক্টর একই আহসানুল সাথে মনসুর, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের যেহেতু উন্নয়নশীল অর্থনীতি, প্রবৃদ্ধির একটা লক্ষ্যমাত্রা থাকবেই। সেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী মোটা দাগে বলা যায় যে এই বাস্তবতার প্রেক্ষিতে একেবারে ছোট দেননি, মোটামুটি বড়ই দিয়েছেন। কিন্তু বাজেটের আকার বাড়ানোর ক্ষেত্রে তার নানান সীমাবদ্ধতা ছিল, তিনি চাইলেও সেই অঙ্কটা বড় করতে পারেননি। এই ছোট বাজেট দিয়ে একরকম বড় প্রবৃদ্ধি কিভাবে অর্জিত হবে বলে মনে হয়? এখানে আমার কাছে মনে হয় যে সরকারের কিছু ইন্টারনাল ইনকনসিস্টেন্সি আছে। আমি মনে করি না যে এই বছর প্রবৃদ্ধির বছর, আমি মনে করি না যে এই বছর বিনিয়োগের বছর। সরকারের বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ব্যক্তি খাতের বিনিয়োগ, সেখানেও একটা অসঙ্গতি আছে বড় রকমের। কি ধরনের অসঙ্গতি? যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে বিনিয়োগ নাকি 29% মতো বাড়বে, ব্যক্তি খাতের বিনিয়োগ। অসম্ভব। এই প্রেক্ষাপটে যেখানে ব্যাংকিং খাতে তারল্য নাই, ব্যাংকিং খাতের বেশিরভাগ অংশ, বড় অংশটাই সরকারই নিয়ে নিবে, যেখানে ব্যাংকিং খাত ব্যক্তি খাতকে সেরকম ভাবে অর্থায়ন করতে পারবে না। আপনি দেখুন, ব্যাংকিং খাতে সরকার 1,70,000 কোটি টাকা নিচ্ছে। ব্যাংকিং খাতের কলবর বাড়বে কতখানি? এটা বাড়বে বড়জোর 10%, 11%, 1,70,000 থেকে 1,80,000 কোটি টাকা হয়তো ডিপোজিট বাড়বে। তাহলে এখান থেকে যদি 1,70,000 সরকারই নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাত কি পাবে? কাজে ব্যক্তি খাতের থেকে যে বিনিয়োগের যে প্রবৃদ্ধির আশাটা প্রকাশ করা হয়েছে এই বাজেটে, সেটা কিন্তু বাস্তবায়ন সম্ভব নয়। আমাদেরকে বাস্তবসম্মত হতে হবে। হ্যাঁ, ইনফ্লেশন আমরা কমিয়ে আনতে হতে পারবো, আমাকে কিন্তু প্রবৃদ্ধিতেও নজর রাখতে হবে। কৃচ্ছ্রতা সাধন হবে, কমাতে হবে প্রবৃদ্ধি। জি। আমার বিনিয়োগ কমবে, প্রবৃদ্ধি কমবে, ইনফ্লেশন কমবে, স্টেবিলাইজেশন হবে। তারপরে আমাকে কিছু রিফর্ম করতে হবে, সেটা হচ্ছে ট্যাক্স রিফর্ম, সেটা হচ্ছে ব্যাংকিং খাতের রিফর্ম। এগুলোকে না করে আমি প্রবৃদ্ধি সবসময় 7-8% চলে যেতে পারবো কিছু না করে, এটা আশা করাটা আকাশ কুসুম কল্পনা।